ব্যাঙ্গালোর 22 সেপ্টেম্বর 2024। সন্ধ্যার পর থেকে একটি ফ্ল্যাটে নিয়ে আশেপাশে মানুষজনের মধ্যে অস্বস্তি বাড়ছিল, কারণ সেই ফ্ল্যাট থেকে বেরোচ্ছিল এক অসহ্য দুর্গন্ধ। প্রথমে সবাই ভেবেছিল হয়তো গ্যাস লিক করেছে কিংবা ফ্রিজে কিছু খাবার পচে গেছে, কিন্তু ধীরে ধীরে গন্ধটা এতটাই তীব্র হয়ে ওঠে যে পুরো বিল্ডিংয়ের বাসিন্দাদের দাঁড়ানো কষ্ট হয়ে ওঠে। বাড়িওয়ালা জীবনমণি একে হালকা করে নিতে চাননি। তিনি ফোন করলেন ভাড়াটির মহালক্ষ্মীর পরিবারের কাছে। ফোন বেজে চলছে, কিন্তু মহালক্ষ্মীর মোবাইল বন্ধ। এবার আর দেরি করা চলবে না বুঝে সবাই মিলে সিদ্ধান্ত নিল ফ্ল্যাটের ভিতরে ঢুকতেই হবে। অতিরিক্ত চাবি দিয়ে দরজা খোলা হলো, সাথে সাথে গন্ধ যেন আরও প্রবলভাবে ছড়িয়ে পড়ল। ভেতরে ঢুকতেই চোখে পড়ল ঘর এলোমেলো, বিছানার চাদর মেঝেতে পড়ে আছে, পাশে এক কালো সুটকেস। লক্ষ্মী, মহালক্ষ্মীর বড় বোন, মোবাইল দিয়ে সবকিছু রেকর্ড করতে শুরু করলেন। বোনকে খুঁজতে খুঁজতে তিনি ঘরের ভিতরে এগিয়ে গেলেন। ভিতরে ঘুরছিল শত শত মাছি। প্রথমে সবাই ভেবেছিল হয়তো বাথরুমে কিছু হয়েছে, তাই দরজা খুলে চেক করা হলো, কিন্তু না, বাথরুমে তেমন কিছু নেই। ঠিক তখনই চোখ আটকে গেল ফ্রিজের দিকে। সেখান থেকে বেরোচ্ছিল সব থেকে তীব্র গন্ধ আর মাছির ঝাঁক। সবার বুক ধরফর করছে। লক্ষ্মী সাহস করে ফ্রিজ খুললেন। এক মুহূর্তে পুরো ঘর কেঁপে উঠল ভয়ঙ্কর দৃশ্যে। ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মহালক্ষ্মীর দেহ, ছোট ছোট টুকরো করে কেটে রাখা। উপরে সেলফে রাখা আছে তার কাটা মাথা। চোখের সামনে এমন ভয়ানক দৃশ্য দেখে মুহূর্তে চিৎকার ছড়িয়ে পড়ল। আশেপাশে মানুষ দৌড়ে এলো। বিল্ডিংয়ে কাঁপিয়ে ভিড় জমে গেল। কেউ কল্পনাও করতে পারেনি এই ফ্ল্যাটে ঘটে গেল এক অমানবিক হত্যা। এভাবে শুরু হয় মহালক্ষ্মী হত্যাকাণ্ডের ভয়ানক রহস্য। মহালক্ষ্মীর বাড়ি থেকে ভয়ানক গন্ধ বেরোচ্ছে আর চারপাশে মানুষের ভিড়। খবর পেয়ে পুলিশ এসে পৌঁছায়, কিন্তু ভিতরে ঢুকতে তারাও থমকে যায়, কারণ গন্ধে এতটা তীব্র যে কয়েক সেকেন্ড ভিতরে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে উঠছিল। পুলিশদের চোখের সামনে যা ছিল, ফ্রিজে রাখা টুকরো টুকরো দেহ, চারিদিকে মাছির ঝাঁক আর দেওয়ালে রক্তের দাগ মুছে ফেলার চেষ্টা। এমন দৃশ্য অনেক অভিজ্ঞ পুলিশ অফিসার জীবনে দেখেনি। অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছান ফরেনসিক বিশেষজ্ঞরা। প্রথমে তারা রাসায়নিক ছিটিয়ে মেঝে পরিষ্কার করে, কিন্তু তারপর ব্যবহার করা হয় লুমিনিন টেস্ট। ঘরে মেঝেতে প্রবল রক্তক্ষরণের চিহ্ন, যা খালি চোখে বোঝা যাচ্ছিল না। এখানে মহালক্ষ্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারপর দাগগুলো মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। প্রথমে ধারণা করা হয়েছিল মহালক্ষ্মীর দেহ 30 টুকরো করা হয়েছে, কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল আসল সংখ্যা 20 টুকরো করে কেটে রাখা হয়েছিল পুরো শরীর। মেডিকেল টিম জানায় দেহাংশ অনেকটাই পচে গিয়েছিল, তাতে পোকা ধরে গিয়েছিল। এটা থেকে পরিষ্কার বোঝা যায় হত্যাকাণ্ডের পর অন্তত কয়েকদিন কেটে গিয়েছিল। ঘরে কোনো জোরপূর্ণ ঢোকার চিহ্ন নেই, মানে মহালক্ষ্মী নিজেই খুনিকে ভিতরে ঢুকতে দিয়েছিল। ঘটনাস্থলে খুবই পেশাদারভাবে পরিষ্কার করা হয়েছে। হত্যা করার পর ফ্রিজ ব্যবহার করা হয়েছে লাশ গোপন করার জন্য। সব মিলিয়ে পুলিশ বুঝতে পারল এটা কোনো সাধারণ খুন নয়, বরং পরিকল্পনাভাবে করা হয়েছে। মহালক্ষ্মী ছিলেন 35 বছরের এক সাধারণ গৃহবধূ। ব্যাঙ্গালোর শহরে ভাড়া ফ্ল্যাটে থাকতেন। যদিও বাইরের দুনিয়ার কাছে তিনি ছিলেন শান্ত, নিরিবিলি প্রকৃতি মানুষ, কিন্তু তার ব্যক্তিগত জীবন চলছিল প্রবল অশান্তিতে। কয়েক বছর আগে মহালক্ষ্মীর বিয়ে হয়েছিল গৌতম নামে এক ব্যক্তির সঙ্গে। বিয়ের প্রথম দিকে সবকিছু স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে দম্পতির জীবনে আসতে শুরু করলো ঝগড়া, সন্দেহ আর দূরত্ব। মহালক্ষ্মী বারবার অভিযোগ করতেন স্বামী গৌতমের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না। প্রায় তাদের মধ্যে ঝগড়া হতো, কখনো তা পৌঁছে যেত হাতাহাতিতে। পরিবারের কাছে মহালক্ষ্মী জানিয়েছিলেন তিনি মানসিক চাপে আছে। ফরেনসিক রিপোর্টের পর পুলিশ প্রথমে তদন্ত শুরু করে মহালক্ষ্মীর স্বামীকে ঘিরে, কারণ সাধারণত এই ধরনের ভয়ানক হত্যার পিছনে সবথেকে বেশি সন্দেহ যায় নিকটজনের দিকে। পুলিশ গৌতমকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার দিনে সে কোথায় ছিল, শেষ কবে মহালক্ষ্মীর সঙ্গে যোগাযোগ করেছে, কেন তাদের সম্পর্ক ভেঙে যাচ্ছিল। গৌতম অবশ্য দাবি করে সে এই হত্যার সঙ্গে কোনোভাবে জড়িত নয়, বরং সে নিজেও ভয়ানকভাবে ভেঙে পড়েছে। তদন্ত চলাকালীন পুলিশ মহালক্ষ্মীর মোবাইল রেকর্ড ঘেঁটে বের করে কিছু তথ্য। কল লিস্টে পাওয়া যায় এক রহস্যময় নম্বর, যাকে প্রায় ফোন করতেন মহালক্ষ্মী। পরিবারের পক্ষ থেকে জানা যায় মহালক্ষ্মীর স্বামীর সঙ্গে ঝগড়া করে প্রায় অন্য বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতেন। এই তদন্তে আরও জটিল হয়ে ওঠে, কারণ এখন শুধু স্বামী নয়, মহালক্ষ্মী পরিচিত আরও কয়েকজন মানুষ পুলিশের নজরে আসে। আসলে কে হত্যা করেছিল মহালক্ষ্মীকে, স্বামী না অন্য কেউ? মহালক্ষ্মীর মোবাইলে কল রেকর্ড পরীক্ষা করতে গিয়ে পুলিশ বারবার একই নম্বর খুঁজে পায়। গত কয়েক মাস মহালক্ষ্মী সব থেকে বেশি কথা বলেছে এই নম্বরে। অদ্ভুত বিষয় হলো এই নম্বরটি চন্দ্রচূড় নামে এক ব্যক্তির। পুলিশ যখন খোঁজ নিতে শুরু করলো তখন বেরিয়ে এলো চন্দ্রচূড় কোনো সাধারণ বন্ধু নন। তিনি মহালক্ষ্মীর জীবনে বেশ প্রভাব বিস্তার করেছিলেন। প্রায় ফ্ল্যাটে আসা যাওয়া করতেন,
মহালক্ষীর পরিবারের লোকেরাও তার নাম জানতেন। গোপনে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে প্রতিবেশীদের ধারণা। পুলিশ ভাবতে শুরু করে, তাহলে কি এই চন্দ্রচূড়ায় মহালক্ষীর মৃত্যুর সঙ্গে জড়িত? কারণ যদি স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়ে থাকে তবে সুযোগ নিয়েছিল অন্য কেউ। চন্দ্রচূড়াকে জিজ্ঞাসায় ডাকা হয়। তিনি প্রথমে দাবি করেন, আমি মহালক্ষীর বন্ধু ছাড়া কিছুই নই, ওর সমস্যার সময় পাশে থাকতাম। কিন্তু পুলিশ খুঁজে পায় একের পর এক অসঙ্গিত। ঘটনার সপ্তাহখানেক আগে থেকেই চন্দ্রচূড়ার ফোন একাধিকভাবে লোকেশন দেখা মহালক্ষী ফ্ল্যাটের কাছে। হত্যার দিনও তার মোবাইল কয়েক ঘন্টা ওই টাওয়ারের আতাত ছিল। জিজ্ঞাসাবাদের সময় চন্দ্রচূড়ার শরীরের ভাষা, তার অস্থিরতা ও প্রশ্ন এড়ানোর ভঙ্গি দেখেই তদন্তকারীরা আরও সন্দেহ পড়ে। পুলিশের চোখে স্পষ্ট হয়, ঘটনার পিছনে স্বামী নয় বরং অন্য কারো হাত থাকতে পারে। চন্দ্রচূড়ায় কি শুধুই বন্ধু ছিল, নাকি সে এই ভয়ানক হত্যার মূল ত্রুটি? চন্দ্রচূড়াকে থানায় নিয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা জেরা করা হলো। প্রথমে সে ঠান্ডা মাথায় বলছিল, আমি নির্দোষ, মহালক্ষী আমার বন্ধু ছিল, আমি শুধু ওকে সাহায্য করতাম। কিন্তু অভিজ্ঞ অফিসার জানতেন, অপরাধী যতই শক্ত করেই মিথ্যা বলুক একসময় ভেঙে পড়বেই। তারা প্রশ্নের পর প্রশ্ন করতে লাগলেন, ঘটনার দিন কোথায় ছিলেন, ফ্ল্যাটের শেষে কবে ঢুকেছিলেন, মহালক্ষীর সঙ্গে তোমার সম্পর্ক কতটা ঘনিষ্ঠ ছিল? প্রথমে চন্দ্রচূড় সোজা উত্তর দিলেও ধীরে ধীরে ঘামতে শুরু করলো। জেরার ঘরে সিসিটিভি ফুটেজে স্পষ্ট ধরা পড়ে। প্রশ্নের উত্তরে তার কণ্ঠে কেঁপে যাচ্ছে, চোখ নামিয়ে নিচ্ছে বারবার। পুলিশ বুঝে গেল কোথাও একটা বড় গোপন বিষয় লুকিয়ে আছে। ঠিক সেই সময় ফরেনসিক টিম থেকে এলো এক বড় খবর। ঘরের মধ্যে যেসব আঙুলের ছাপ পাওয়া গিয়েছিল তার বেশ কয়েকটি মিল চন্দ্রচূড়ের সঙ্গে আছে। ফ্রিজ, বেডরুম দরজা আর সুটকেসে হাতের স্পষ্ট তার ফিঙ্গারপ্রিন্ট ছিল। এই প্রমাণ সামনে আসতে চন্দ্রচূড় আর নিজেকে সামলাতে পারলেন না। অবশেষে পুলিশকে কঠিন জেরায় ও প্রমাণের চাপে মুখ চন্দ্রচূড় স্বীকার করলেন সেই মহালক্ষীকে হত্যা করেছে। চন্দ্রচূড় পুলিশের সামনে স্বীকার করতে শুরু করলো, ঘটনার দিন রাতে সে মহালক্ষী ফ্ল্যাটে গিয়েছিলেন। সেই দিন তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া বাঁধে। মহালক্ষীর সম্পর্ক মানতে চাননি। চন্দ্রচূড় চাইছিলেন সম্পর্ক বজায় রাখতে। দুজনের মধ্যে কথা কাটাকাটি গিয়ে পৌঁছায় মারামারিতে। রাগের মাথায় সে মহালক্ষীকে ঠেলে ফেলে দেয়। মাথায় প্রচণ্ড আঘাত লাগে। মুহূর্তের মধ্যে মহালক্ষী নিথর হয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়। ভয় আর আতঙ্কে চন্দ্রচূড় বুঝতে পারে, যদি এই পুলিশের খবর যায় তবে তার জীবন শেষ। তখনই সে নেয় এক অমানবিক সিদ্ধান্ত। সে রান্নাঘরে ধারালো ছুরি নিয়ে আসে। একটা একটা করে মহালক্ষীর দেহ কেটে টুকরো করতে শুরু করে। প্রথমে হাত পা, তারপরে শরীরের অংশ আর শেষে মাথা আলাদা করা হয়। ঘন্টার পর ঘন্টা ধরে চলছিল সেই ভয়ানক কাজ। রাত জুড়ে ফ্ল্যাটে শোনা যাচ্ছিল ছুরির শব্দ আর ফ্রিজ খোলার আওয়াজ। প্রতিটি দেহাংশ প্লাস্টিকে মোড়ে ভরে রাখে ফ্রিজে। উপরে সেলফে রাখে মহালক্ষীর মাথা। চন্দ্রচূড় ভেবেছিল এইভাবে হয়তো লাশ পচবে না, গন্ধ ছড়াবে না। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই ফ্রিজ থেকে ভয়ানক দুর্গন্ধ ছড়াতে শুরু করলো। আর সেই গন্ধ শেষ পর্যন্ত পুরো রহস্য ফাঁস করে দেয়। পুলিশ অফিসারের চন্দ্রচূড়ের মুখের উপর পুরো ঘটনা শুনে স্তম্ভ হয়ে যায়। অপরাধের নির্মমতা তাদেরকে কাঁপিয়ে তোলে। চন্দ্রচূড় ঠান্ডা গলায় বলে, আমি ভয় পেয়েছিলাম, কিন্তু তখন কিছু করার ছিল না। চন্দ্রচূড়ের ভয়ের স্বীকারোক্তির পর পুলিশ আর দেরি করেনি। মহালক্ষীর দেহ জজ করে ময়নাতদন্তের রিপোর্ট জুড়ে দেওয়া হলো শেষ ফাইলে। চার্জশিট লেখা হলো 302 ধারা খুন, 201 ধারা প্রমাণ নষ্ট করা, 506 ধারা ভয় দেখানো। এটা কোনো সাধারণ হত্যা নয়, এর পরিকল্পনাভাবে ঘটনা, নৃশংস অপরাধ। এই খবর ছড়িয়ে পড়তে সারা ব্যাঙ্গালোরে তীব্র আলোচনা তৈরি হলো। পত্রিকার হেডলাইন হলো, ফ্রিজে লুকোনো টুকরো টুকরো লাশ। চমকে উঠল শহর। চন্দ্রচূড়কে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে আনা হলো। আদালতের ভিতরে উপস্থিত প্রত্যেকের চোখে তখন ক্ষোভ আর ঘৃণা। মহালক্ষীর পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়ল। বিচারের সামনে চিৎকার করে বলেন, আমাদের মেয়েকে যেভাবে খুন করেছে তার যেন সব থেকে কঠিন শাস্তি হয়। এই অপরাধ মানবতা সীমা অতিক্রম করেছে। এটা শুধু একটি নারী হত্যা নয়, বরং গোটা সমাজের জন্য একটি সতর্কবাদ। চন্দ্রচূড়াকে আইনজীবী জামিনে আবেদন করেও আদালত তা সরাসরি খারিজ করে দেন, কারণ অপরাধ নৃশংস এতটাই ভয়ানক যে মুক্তি দেওয়া মানেই সমাজের জন্য আরো বড় বিপদ। চন্দ্রচূড়ার জন্য সর্বোচ্চ শাস্তি চাই, এইভাবে দাবিতে সরব হয় জন। মাসের পর মাস ধরে আদালতে চলল এই মামলা শুনানি। পুলিশ পেশ করেন ফরেনসিক রিপোর্ট, মোবাইল লোকেশন, ফ্রিজ থেকে উদ্ধার হওয়া দেহাংশ আর চন্দ্রচূড়ার আঙুলের ছাপ। প্রতিটি প্রমাণ সরাসরি অপরাধ প্রমাণ করে দিল। চন্দ্রচূড়ার আইনজীবী চেষ্টা করলেন দেখাতে যে এটা পরিকল্পনা খুন নয়,
এটা দুর্ঘটনা, রাগের মাথায় ঘটে যাওয়া কাজ। কিন্তু মহালক্ষীর দেহ টুকরো টুকরো করে ফ্রিজে লুকিয়ে রাখা এই ভয়ানক সত্য ঘটনা দুর্ঘটনা না হওয়ার পরে না। কিন্তু দয়া করে এমন শাস্তি দিন যাতে আর কেউ কোনোদিন এই অপরাধ করার সাহস না পায়। তার কথায় আদালতের ভিতরে উপস্থিত অনেকের চোখের জল আটকাতে পারেনি। অবশেষে এলো সেই দিন। পুরো আদালত তখন গম গম করছিল, সাংবাদিক, আইনজীবী আর জনতার ভিড়ে। বিচারের রায় ঘোষণা করতে গিয়ে বললেন, আসামি চন্দ্রচূড় ইচ্ছাকৃতভাবে মহালক্ষীকে হত্যা করেছে, পরিকল্পিতভাবে লাশ গোপন করেছে। এমন তার অপরাধ সমাজের জন্য ভয়ানক বার্তা বহন করে। তাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। রায় শোনা মাত্র চন্দ্রচূড়ের মুখ থেকে কোনো শব্দ বের হলো না, শুধুমাত্র নিচু মাথা চুপচাপ দাঁড়িয়ে রইল। তার ঠান্ডা চাউনিতে যেন কোনো অনুশোচনার ছাপ। মহালক্ষীর পরিবার আদালতের বাইরে দাঁড়িয়ে জানলেন, আমরা ন্যায় বিচার পেয়েছি, তবু মেয়েকে হারানোর শোক কোনোদিনও মুছে যাবে না। পরের দিন সংবাদপত্রের শিরোনাম হলো, ফ্রিজের লুকানো লাশ, মামলা চূড়ান্ত, আইনজীবী কারাদণ্ড। এই রায়ে জনগণের মনে স্বস্তি এলো। সেই ভয়ানক ঘটনার স্মৃতি চিরকাল থেকে যাবে। ব্যাঙ্গালোরের সেই ফ্ল্যাট যেখানে একসময় মহালক্ষী থাকতো, এখন আর কেউ ভাড়া নিতে চায় না। লোকজন পাশ কাটিয়ে চলে যায়, যেন দেওয়ালের ভেতরে এখনো চাপা পড়ে আছে সেই ভয়ানক গন্ধ আর চিৎকার। ন্যায় বিচার পেলেও মহালক্ষীর পরিবার শূন্যতার মাঝে ডুবে গেল। একটি শিশু মায়ের চেয়েও হারালো, এক মা তার কন্যাকে হারালো। তাদের কষ্ট কোনো রায় মুছে দিতে পারলো না। এই মামলার মাধ্যমে সমাজে এক কঠিন শিক্ষা পেল, সম্পর্ক যতই কঠিন হোক, সঙ্গীত কোনো সমাধান নয়। সন্দেহ, বিশ্বাস আর প্রতারণার পথ ধরে এগেলো শেষ গন্তব্য কেবল ধ্বংস। ভালোবাসার নামে অপরাধ করলো আর ফল ভয়ানক শাস্তি হলো। মহালক্ষীর নাম এখন শুধুই একটি দৃষ্টান্ত। তার ভয়াবহ মৃত্যু কাহিনী আমাদেরকে আঙ্কিত করলেও প্রতিবাদ শোনার সঙ্গে সঙ্গে মনে করে দেয়, অপরাধ যতই গোপন করা হোক, সত্য একদিন সামনে এসে পড়বে।